নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী আবার নতুন গল্প নিয়ে চলে এসেছি। আজকে অলৌকিক গল্প পড়ে শোনাব। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই অলৌকিক গল্পটির নাম দেহান্তর। দেখুন কেমন লাগে শুনতে। বড়দা বলিল, যারা প্রেতজনিতে বিশ্বাস করে না তাদের জোর করে বিশ্বাস করাতে যাওয়া উচিত নয়। আমি কখনো সে চেষ্টা করি না। কেবল একবার ক্লাবের ভৃত্যকে ভাঙের শরবত তৈয়ার করবার ফরমাস দেওয়া হইয়াছিল। এইরূপ পরিবেশের মধ্যে বড়দা যখন বলিল যারা প্রেতজনিতে বিশ্বাস করে না ইত্যাদি, তখন আমরা শঙ্কিত হইয়া উঠিলাম। সূচের মতো সূক্ষ্ম এই প্রস্তাবনাটি যে অচিরাত ফাল হইয়া গল্পের আকারে দেখা দিবে তাহাতে কাহারও সন্দেহ রহিল না। ভূতের গল্প শোনার পক্ষে গ্রীষ্মের চাঁদিনী রাত্রি অনুকূল নহে, এজন্য শীতের সন্ধ্যা কিংবা বর্ষার রাত্রি প্রশস্ত। কিন্তু বড়দা যখন ভণিতা করিয়াছে তখন আর নিস্তার নাই। ভাগ্যক্রমে এই সময় শরবত আসিয়া পড়িল। আমরা প্রত্যেকে হৃষ্টচিত্তে একটি করিয়া ঠান্ডা গেলাস তুলিয়া লইলাম। পৃথ্বী গেলাসের কানায় একটি ক্ষুদ্র চুমুক দিয়া বলিল, আহ, দুনিয়াটা যদি মন্ত্র বলে এই শরবতের মতো ঠান্ডা হয়ে যেত। বড়দা বলিল, দুনিয়া বলতে তুমি কি বোঝো? এই ভারতবর্ষে এমন জায়গা আছে যেখানে এখন বরফ পড়ছে। গত বছর এই সময় আমি পাহাড়ে বেড়াতে গিয়েছিলুম, দেখলুম দিব্যি শীত। প্রশ্ন করিলাম, পাহাড়ে? কোন পাহাড়ে? বড়দা বলিল, মনে করো মসৌরি কিংবা নৈনিতাল, নাম বলবো না, তবে শৌখিন হাওয়া বদলানোর জায়গা নয়। আমার বড় কুটুম্ব সেখানে বদলি হয়েছেন, তাঁরই নিমন্ত্রণে মাসখানে গিয়েছিল। সেখানে একটা ঘটনা ঘটেছিল। অমূল্য সন্দিগ্ধভাবে বলিল, ঘটনা না হয় ঘটেছিল, কিন্তু পাহাড়ের নাম বলতে লজ্জা কিসের? বড়দা বলিল, লজ্জা নেই। যে গল্প তোমাদের শোনাতে যাচ্ছি তার পাত্রপাত্রী সবাই জীবিত, তাই একটু ঢাকাঢুকি দিয়ে বলতে হচ্ছে। মাঝে মাঝে এমন উৎকট ব্যাপার ঘটে যায়। যা হোক, গল্পটা বলি শোনো। হিল স্টেশনে যারা বাস করেন তাদের চালচলন একটু বিলিতি ঘেঁষা হয়ে পড়ে। পুরুষেরা সচরাচর কোট প্যান্ট পরেন, মেয়েরা অবশ্য শাড়ি ছাড়েননি, কিন্তু হাফ হাফ ঠিক দিশি বলা চলে না। টেবিলে বসে স্ত্রী পুরুষের একসঙ্গে খাওয়া, ডিনারের পর দু এক পেগ হুইস্কি বা পোর্ট, এসব সামাজিক ব্যবহারের অঙ্গ হয়ে গেছে। দোষ দেওয়া যায় না, শীতের রাজ্যে শীতের নিয়ম মেনে চলাই ভালো। শ্যালকের চিঠি পেয়ে আমি তো গিয়ে পৌঁছলুম। 2-4 দিন থাকতে না থাকতেই গায়ে বেশ গত্তি লাগলো। আমার শ্যালকটি দারুণ মাংসাশী। বাড়িতে রোজ মুরগি বাটনের একেবারে শ্রাদ্ধ চলছে। তার মধ্যে পাহাড়ে ঘুরে বেড়ানো, ঘন্টায় ঘন্টায় খিদে পায়। জায়গাটা সত্যিই চমৎকার, যেমন জল হাওয়া তেমনি তার প্রাকৃতিক দৃশ্য। কয়েকটি নতুন বন্ধু জুটে গেল। এখানে 10-12 ঘর বাঙালি আছেন, সকলেই ভারী মিশুক। নতুন লোক পেলে খুব খুশি হন। একটি ছোকরার সঙ্গে আলাপ হলো, তার নাম প্রমথ রায়, বয়স 25-26। যেমন মিষ্টি চেহারা তেমনি নরম স্বভাব। ভালো সরকারি চাকরি করে। মনটা অতি আধুনিক হলেও উগ্র নয়। প্রায় রোজই বিকেলবেলা টেনিস খেলে ফেরবার পথে আমাদের বাসায় ঢোঁ মারত। ছোকরা অবিবাহিত, একলা থাকে, তাই আমাদের সঙ্গে খানিক গল্পগুজব করে 2-1 পেয়ালা চা কিংবা ককটেল সেবন করে সন্ধ্যের পর বাসায় ফিরত। একদিন কথায় কথায় আমার শ্যালক প্রেতজনির কথা তুললেন। বললেন, ওহে প্রমথ, তোমরা তো ভূত প্রেত কিছুই মানো না। আমাদের বড়দা একজন পাকা ভূতজ্ঞানী ব্যক্তি। ভূতের প্রমাণ যদি চাও ওর কাছে পাবে। প্রমথ হেসে উঠল, বলল, আপনি একজন শিক্ষিত ব্যক্তি হয়ে এইসব বিশ্বাস করেন? কথাটা সে হালকাভাবে বললেও গায়ে লাগলো। বললুম,
শিক্ষিত লোকেরা এমন অনেক জিনিস বিশ্বাস করেন যা বিশ্বাস করতে অশিক্ষিত লোক লজ্জা পাবে। যথা যথা ফ্রয়েডিয়ান সাইকোঅ্যানালিসিস কিংবা প্যাভলভের বিহেভিয়ারিজম। প্রমথ হাসতে লাগলো। সে বুদ্ধিমান ছেলে, তাই এঁড়ে তর্ক করল না। ভূতের কথা ওইখানেই চাপা পড়ল। আমার পাহাড়ে আসার পর 2 হপ্তাহ কেটে গেল। দিব্যি আরামে আছি। ওজন বেড়ে যাচ্ছে, মনে চিন্তা নেই, গায়ে ঘাম নেই, বিছানায় ছারপোকা নেই। খাওয়া, ঘুমোনো আর ঘুরে বেড়ানো, এই 3 কাজে দিবারাত্রি কোথা দিয়ে যে কেটে যায় বুঝতেই পারি না। জীবনে এরকম সুসময় কচিত এসে পড়ে, কিন্তু বেশি দিন থাকে না। প্রমথ একদিন আমাদের চায়ের নিমন্ত্রণ করল। আমি আর শ্যালক যথাসময় তার বাসায় উপস্থিত হলুম। আর কেউ নিমন্ত্রিত হয়নি জানতুম, কিন্তু গিয়ে দেখি একটি তরুণী রয়েছেন। একে আগে কখনো দেখিনি। সুন্দরী, তন্নি, দীর্ঘাঙ্গী, মুখে একটু বিষাদের ছায়া। সাজসজ্জায় প্রসাধনে বর্ণবাহুল্য নেই, কিন্তু যত্ন আছে। চেহারা দেখে বয়স 20-21 মনে হয়, হয়তো 2-1 বছর বেশি হতে পারে। শ্যালক খুব আগ্রহের সঙ্গে তাকে সম্ভাষণ করলেন। এই যে মিসেস দাস, কী সৌভাগ্য, আপনার সঙ্গে দেখা হবে তা আশা করিনি। তরুণী হাসি মুখে প্রতি নমস্কার করে বললেন, সাপ্তাহিক শপিং করতে শহরে এসেছিলাম। রাস্তায় প্রমথবাবুর সঙ্গে দেখা হয়ে গেল, উনি ধরে নিয়ে এলেন। প্রমথ তখন মহিলাটির সঙ্গে আমার আলাপ করিয়ে দিল। ইশারায় বুঝলুম মিসেস দাস বিধবা। শহর থেকে মাইল 3 দূরে হরজটা নামে একটি উঁচু গিরিশিখর আছে। খুব ছোট জায়গা, মাত্র 10-12টি বাংলো আছে। সেইখানে মিসেস দাস থাকেন। হরজটা থেকে শহরের পথ সুগম নয়, মাঝে একটা উপত্যকা পড়ে, তাই সেখানে যারা থাকেন তারা মাঝে মাঝে শহরে এসে আবশ্যক মতো কেনাকাটা করে নিয়ে যান। চা, কেক সহযোগে গল্প চলতে লাগলো। লক্ষ্য করলুম মিসেস দাস একদিকে যেমন সম্পূর্ণরূপে আধুনিকা, অন্যদিকে তেমনি শান্ত আর সংযত। তার সুন্দর চেহারায় একটি প্রবল আকর্ষণ আছে, অথচ তার সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠতা করাও চলে না। তিনি অত্যন্ত সহজভাবে সকলের সঙ্গে হাসি ঠাট্টায় যোগ দিতে পারেন, কিন্তু তার সঙ্গে প্রগল্ভতা করার সাহস কারণ নেই। তার সুকুমারত্বই যেন বর্ম। প্রমথকেও সেই সঙ্গে লক্ষ্য করলুম। এতদিন বুঝতে পারিনি যে তার জীবনে প্রেম ঘটিত কোনো জটিলতা আছে। এখন দেখলুম বেচারা একেবারে হাবুডুবু খাচ্ছে। কম্পাসের কাঁটা অন্য সময় ঠিক থাকে, কিন্তু চুম্বকের কাছে এলে একেবারে অধীর অসংবৃত হয়ে পড়ে। প্রমথর অবস্থাও সেই রকম। তার প্রতিটি কথা, প্রতিটি অঙ্গভঙ্গি প্রকাশ করে দিচ্ছে যে ওই মেয়েটিকে সে ভালোবাসে। লোকলজ্জার খাতিরেও মনের অবস্থা লুকোবার ক্ষমতা তার নেই। অথচ মিসেস দাস বিধবা। হন প্রগতিশীল আধুনিকা, তবু হিন্দু বিধবা। মনে মনে উত্তেজিত হয়ে উঠল। পাহাড়ের হিমেল হাওয়ায় এই যে বিচিত্র রোমান্স অঙ্কুরিত হয়ে উঠেছে, এর পরিণতি কোথায়? চায়ের পর্ব শেষ হতেই মিসেস দাস উঠে পড়লেন। দিনের আলো থাকতে থাকতে তাকে হরজটায় ফিরতে হবে। তিনি আমাদের 3 জনকে দৃষ্টির আমন্ত্রণে টেনে নিয়ে বললেন, একদিন হরজটায় আসুন না, একটু নিরিবিলি এই যা, নইলে খুব সুন্দর জায়গা। এমন সূর্যোদয়ে পৃথিবীতে আর কোথাও দেখা যায় না, আসবেন? আমরা গলার মধ্যে ধন্যবাদ সূচক আওয়াজ করলাম। তিনি চলে গেলেন। তারপর আরও কিছুক্ষণ বসে আমরা উঠলাম। অতিথি সৎকারের যথোচিত চেষ্টা সত্ত্বেও প্রমথ ক্রমাগত অন্যমনস্ক হয়ে পড়ছে দেখে তাকে আর কষ্ট দিতে ইচ্ছে হলো না। বাড়ি ফেরার পথে শ্যালককে জিজ্ঞেস করলুম, কি হে, ব্যাপার কি? ভেতরে কিছু কথা আছে নাকি? শ্যালক আমার দিকে চেয়ে মুচকি হাসলেন। তুমিও লক্ষ্য করেছ দেখছি। আমি গুজব শুনেছিলুম, আজ চোখে দেখলুম। প্রমথ সাবিত্রীকে বিয়ে করার জন্য ক্ষেপে উঠেছে। ওর নাম বুঝি সাবিত্রী? তা উনি কি বলেন? যতদূর শুনেছি সাবিত্রীর মত নেই। মত নেই কেন?
হিন্দু সংস্কার না অন্য কিছু? তা ঠিক বলতে পারি না। কতকটা সংস্কার হতে পারে, আবার কতকটা মৃত স্বামীর প্রতি ভালোবাসাও হতে পারে। জিজ্ঞেস করলুম, স্বামী কতদিন মারা গেছেন? শ্যালক বললেন, তা প্রায় বছর 2 হতে চলল। ভদ্রলোক রেলের বড় ইঞ্জিনিয়ার ছিলেন, হঠাৎ রেলে কাটা পড়লেন। তোমার সঙ্গে পরিচয় ছিল? সামান্য। খুব রাশভারী জবরদস্ত লোক। বয়স আন্দাজ 35 বছর হয়েছিল। মাত্র বছরখানেক সাবিত্রীকে বিয়ে করেছিলেন। মিসেস দাস হরজটায় থাকেন কেন? বাড়িটা দাসের ছিল, সাবিত্রী উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তাছাড়া দাস অন ডিউটি মারা গিয়েছিলেন, তাই রেলওয়ে থেকে তার বিধবা একটা মাসোহারা পায়, তাইতেই চলে। সাবিত্রী কেমন মেয়ে তোমার মনে হয়? খুব ভালো। অমন মেয়ে দেখা যায় না। এই বয়সে একলা থাকে, কিন্তু কেউ কখনো ওর নামে একটা কথা বলতে পারেনি। বিধবা বিবাহ সম্বন্ধে তোমার মতামত কি? এইরকম ক্ষেত্রে হওয়াই ভালো। সারা জীবন অতীতের পানে চেয়ে কাটিয়ে দেওয়ার কোনো মানে হয় না। ছেলেপুলে থাকলেও বা একটা কথা ছিল, কিন্তু সাবিত্রী বোধহয় বিয়ে করবে না। এই ঘটনার পর আরও 10 কেটে গেল। প্রমথ আর আসেনি। আমরা তার মনের কথা আঁচ করেছি বলেই বোধহয় সে আমাদের এড়িয়ে যাচ্ছে। আমারও স্বর্গ হতে বিদায় নেবার সময় হলো। আমি পাত্তাড়ি গুটোচ্ছি, এমন সময় একদিন প্রমথ এলো। একটু লজ্জা লজ্জা ভাব। 2-4টে কথার পর বলল, মিসেস দাস চিঠি লিখে আমাদের 3 জনকে হরজটায় নেমন্তন্ন করেছেন সূর্যোদয় দেখবার জন্য। যাবেন? আমার কোনোই আপত্তি ছিল না, কিন্তু শ্যালক আপত্তি তুললেন। সূর্যোদয় দেখতে হলে তার আগের রাত্রে গিয়ে হরজটায় থাকতে হয়, কিংবা রাত্রি 2টোর সময় এখান থেকে বেরোতে হয়। সে কি সুবিধে হবে? প্রমথ পকেট থেকে চিঠি বার করে বলল, তার চিঠি পড়ে দেখুন, অসুবিধে বোধহয় হবে না। চিঠিতে লেখা ছিল, প্রীতি নমস্কারেন্তে নিবেদন। প্রমথবাবু, দেখছি আমার সেদিনের নিমন্ত্রণ আপনারা মুখের কথা মনে করেছেন। আমি কিন্তু সত্যিই আপনাদের 3 জনকে নিমন্ত্রণ করেছিলাম। আসুন না, রাত্রে আমার বাড়িতে থেকে সকালে সূর্যোদয় দেখবেন। কষ্ট হবে না। আমার বাড়িতে 3 জন অতিথিকে স্থান দেবার মতো জায়গা আছে। কবে আসবেন জানাবেন, কিংবা না জানিয়ে যদি এসে উপস্থিত হন তাহলেও খুশি হব। আশা করি ভালো আছেন। নিবেদিকা, সাবিত্রী দাস। এরপর আর শ্যালকের আপত্তি রইল না। প্রমথ উৎসাহিত হয়ে বলল, আজ শনিবার আছে, চলুন না, আজই যাওয়া যাক। 5টার সময় বেরোলে সন্ধ্যের আগেই পৌঁছানো যাবে। তাই ঠিক করে বেরিয়ে পড়া গেল। হরজটা শিখরটি উপত্যকা থেকে দেখা যায়। সত্যি হরজটার নাম সার্থক। যেন ধ্যানমগ্ন মহাদেবের জটা পাকিয়ে পাকিয়ে ওপরে উঠেছে। তার খাঁজে খাঁজে সাদা বাংলোগুলো ধূত্র ফুলের মতো ফুটে আছে। অপূর্ব দৃশ্য। কিন্তু সেখানে পৌঁছবার রাস্তাটি অপূর্ব নয়। 3 মাইল পথ হাঁটতে পাক্কা 2.5 ঘন্টা লাগলো। আমরা যখন মিসেস দাসের বাংলোর সামনে গিয়ে হাজির হলুম, তখন দিনের আলো ফুরিয়ে এসেছে। তবু হরজটার কুটিল কুণ্ডলিতে সূর্যাস্তের আবির লেগে আছে। মিসেস দাস বাড়ির সামনের বারান্দার ইজি চেয়ারে বসেছিলেন। উৎফুল্ল কলকাকলি দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন। আমাদের দেখে তার এই অকৃত্রিম আনন্দ বড় ভালো লাগলো। শোনা যায়, আসন্ন দুর্ঘটনা সামনে কালো ছায়া ফেলে তার আগমন বার্তা জানিয়ে দেয়। কিন্তু আশ্চর্য, সেদিন দুর্ঘটনার বিন্দুমাত্র পূর্বাভাস পায়নি। সেই পার্বত্য সন্ধ্যার গৈরী কালো মনে হয়েছিল এ আলো নয়, অপরূপ এক দৈবী প্রসন্নতা। তার আড়ালে যে লেশমাত্র অশুভ লুকিয়ে থাকতে পারে তা কল্পনা করাও যায় না। আমার বোধহয় প্রমথও কিছু আভাস পায়নি। মিসেস দাস আমাদের বাড়ির ভেতরে নিয়ে গেলেন। গরম জলে মুখ হাত ধুয়ে ড্রয়িং রুমে এসে দেখি চা তৈরি।
বাড়িতে পুরুষ চাকর নেই, দুটি পাহাড়ি মেয়ে মানুষ কাজকর্ম রান্নাবান্না করে এবং রাত্রে থাকে। হরজটায় এখনও বিদ্যুৎ বাতি এসে পৌঁছয়নি। কেরোসিন ল্যাম্পের মোলায়েম আলোয় চা খেতে বসল। মিসেস দাস চাকরানীদের সাহায্যে আমাদের পরিচর্যা করতে লাগলেন। ড্রয়িং রুমের দেয়ালে একটা এনলার্জ করা ফটোগ্রাফ টাঙানো ছিল। দূর থেকে ভালো করে দেখতে পাচ্ছিলাম না। চা খাওয়া শেষ হলে তার কাছে গিয়ে দাঁড়ালুম। ইনি অকাল মৃত মিস্টার দাস, সন্দেহ নেই। ভালো করে দেখলুম। চেহারা সুন্দর বলা চলে না, কিন্তু একটা দৃঢ়তা আছে। চওড়া চিবুকের মাঝখানে খাঁজ, চোখের দৃষ্টি একটু কড়া। ফটো তুলবার সময় ঠোঁটের কোণে যে হাসি আনার নিয়ম আছে সেটি অবশ্য রয়েছে, কিন্তু হাসি দিয়ে চরিত্রের দৃঢ় বলিষ্ঠতা ঢাকা পড়েনি। মনে মনে এই মুখখানার সঙ্গে প্রমথর নরম মিষ্টি মুখের তুলনা করছি, এমন সময় পাশে মৃদুকণ্ঠের আওয়াজ হলো, আমার স্বামী। দেখলুম মিস্টার দাস আমার পাশে এসে দাঁড়িয়েছেন। তারপর প্রমথও এসে দাঁড়ালো। মিসেস দাস কিছুক্ষণ ফটোর দিকে তাকিয়ে থেকে চকিতে প্রমথর পানে চাইলেন। তার মুখখানি শান্ত, মুখ দেখে মনের কথা ধরা যায় না। তবু সন্দেহ হলো তিনিও আমারই মতো ফটোর সঙ্গে প্রমথর মুখ তুলনা করলেন। আমরা আবার ফিরে এসে বসলাম। মেয়ে মানুষের মন বোঝা সহজ নয়, বিশেষত মিসেস দাসের মতো মেয়ের মন। কবি বলেছেন, রমণীর মন সহস্র বর্ষের সখা সাধনার ধন। আমি ভাবতে লাগলাম, ইনি প্রমথকে বিয়ে করতে অস্বীকার করছেন এ কথা নিশ্চয়ই সত্যি, কিন্তু প্রমথ সম্বন্ধে তার মনে কি কোনো দুর্বলতা নেই? এই যে আজ তিনি আমার মতো একজন অপরিচিত লোককে নিমন্ত্রণ করে এনেছেন, এটা কি শুধুই লৌকিক সহৃদয়তা, না এর অন্তরালে একজন বিশেষ ব্যক্তিকে কাছে পাবার অভিপ্রায় লুকিয়েছিল? প্রমথর অবস্থা বর্ণনা করা নিষ্প্রয়োজন। সেদিন যেমন দেখেছিলাম আজও ঠিক তাই। চুম্বক আবিষ্ট কম্পাসের কাঁটা, অন্য কোনো দিকেই তার লক্ষ্য নেই। ক্রমে রাত্রি হলো। উত্তর দিক থেকে একটা খুব ঠান্ডা হাওয়া উঠে মাথার উপর দিয়ে সাঁই সাঁই শব্দে বইতে লাগলো। রান্নাবান্না হতে স্বভাবতই একটু দেরি হলো। আমরা রাত্রির খাওয়া শেষ করে যখন উঠলাম তখন প্রায় 11টা বাজে। মিসেস দাস বললেন, আপনারা শুয়ে পড়ুন গিয়ে, সকাল 3:30টার আগে কিন্তু উঠতে হবে, নইলে সূর্যোদয়ের সব সৌন্দর্য দেখতে পাবেন না। ভাবনা হলো, এখন শুতে গেলে 3:30টার সময় ঘুম ভাঙবে কি? যদি না ভাঙে আজকের অভিযানটাই ব্যর্থ হয়ে যাবে। জিজ্ঞেস করলুম, অ্যালার্ম ঘড়ি আছে কি? মিসেস দাস বললেন, না, কিন্তু সেজন্য ভাববেন না, আমি ঠিক সময় আপনাদের তুলে দেব। শ্যালক বললেন, কিন্তু আপনার ঘুম যে ভাঙবে তার ঠিক কি? মিসেস দাস একটু হেসে বললেন, আমি ঘুমাবো না, এই ঘন্টা বই পড়ে কাটিয়ে দেব, আমার অভ্যেস আছে। অবাক হয়ে চেয়ে রইলুম। আমরা ঘুমোবো আর ভদ্রমহিলা সারা রাত জেগে থাকবেন? হঠাৎ প্রমথ তাঁর দিকে এগিয়ে গিয়ে বলল, তাহলে আমিও জেগে থাকি। আমাদের দিকে চেয়ে বলল, আপনারা শুয়ে পড়ুন। আমার মন কিন্তু এই প্রস্তাবে সায় দিল না। আমরা দুজন বয়স্ক ব্যক্তি ঘুমোবো, আর দুটি যুবক যুবতী সারা রাত্রি একত্র থাকবে? শ্যালক সমস্যা ভঞ্জন করে দিয়ে বললেন, তবে আমরা সকলেই জেগে থাকি না কেন? আমার আবার নতুন জায়গায় সহজে ঘুম আসে না, এমনিতেই হয়তো চোখ চেয়ে রাত কেটে যাবে। আমি বললাম, আমারও ঠিক তাই। মিসেস দাস আপত্তি করলেন, কিন্তু আমরা শুনলাম না। ড্রয়িং রুমে বেশ জুত করে বসা গেল। 4 ঘন্টা দেখতে দেখতে কেটে যাবে। শ্যালক প্রস্তাব করলেন, তাস খেলা যাক, কিন্তু বাড়িতে তাস ছিল না বলে তা আর হলো না। প্রথমে খুব উৎসাহের সঙ্গে আরম্ভ হয়ে ঝিমিয়ে ঝিমিয়ে গল্প চলছে। মিসেস দাস একটি হেলান দেওয়া চেয়ারে শুয়েছেন, শ্যালক সোফায় লম্বা হয়ে সিগার টানছেন, আমিও একটা গদি মোড়া চেয়ারে গুটিসুটি হয়ে বেশ আরাম অনুভব করছি। কেবল প্রমথ অস্থিরভাবে ঘরময় ঘুরে বেড়াচ্ছে, এটা ওটা নাড়ছে, আলোটা কখনো কমিয়ে দিচ্ছে, কখনো বাড়িয়ে দিচ্ছে। মিসেস দাসের শান্ত চোখ তাকে অনুসরণ করছে। 12টা বাজল। শ্যালক উঠে বসলেন, সিগারেট দগ্ধ প্রান্তটুকু অ্যাস্ট্রের ওপর রেখে বললেন, আচ্ছা মিসেস দাস,
আপনি এই বাড়িতে একলা থাকেন, আপনার ভয় করে না? মিসেস দাস একটু ভুরু তুলে তাকালেন। ভয়? কিসের ভয়? বাড়ির মাথার ওপর ঠান্ডা বাতাসটা সাঁই সাঁই শব্দ করে চলেছে। আমি একটা হাই চাপা দিয়ে বললুম, মনে করুন ভূতের ভয়। প্রমথ মিস্টার দাসের ফটোগ্রাফের সামনে দাঁড়িয়ে বিরাগ ভরা চোখে তার দিকে তাকিয়েছিল। আমার কথা শুনে চকিতে ফিরে চাইল, তারপর আমাদের মধ্যে এসে দাঁড়ালো, বিদ্রুপ করে বলল, ভূতের ভয়? সে আবার কি? ভূত বলে কিছু আছে নাকি? বড়দাবাবুর যত কুসংস্কার। মিসেস দাসকে জিজ্ঞেস করল, আপনারও কি তাই মত? তিনি একটু চুপ করে থেকে বললেন, পরজন্ম আমি বিশ্বাস করি, কিন্তু ভূত কি জানি। প্রমথ জোর গলায় বলে উঠল, ভূত নেই। ভূত শব্দের যে অর্থই ধরো, ভূত থাকতে পারে না। আছে শুধু বর্তমান আর ভবিষ্যৎ। এই কি যথেষ্ট নয়? তার মুখের পানে তাকালুম, মুখখানা লাল হয়ে উঠেছে। প্রমথ নরম স্বভাবের মানুষ, তাকে এত বিচলিত কখনো দেখিনি। যেন সাবিত্রীকে একটা কথা বলবার জন্য তার প্রাণে প্রবল আবেগ উপস্থিত হয়েছে, অথচ আমাদের সামনে বলতে পারছে না। শ্যালকও ব্যাপারটা বুঝেছিলেন। তিনি বললেন, বর্তমান আর ভবিষ্যৎ যদি থাকে তবে ভূতও থাকতে বাধ্য। আমাদের সকলেরই অতীত জীবন আছে, সেইটাই ভূত। তোমারও ভূত আছে প্রমথ, তাকে এড়ানো সহজ নয়। তবে মরা মানুষের সঙ্গে আমাদের তফাৎ এই যে মরা মানুষের সবটাই ভূত, আমাদের কিছুটা বর্তমান আর ভবিষ্যৎ আছে। শ্যালক যে ভূত কথাটার দুরকম অর্থ নিয়ে লোফালুপি করছেন, প্রমথ তা বুঝল না। তার তখন রোখ চেপে গেছে। সে হাত নেড়ে বলল, ওসব হেয়ালি আমি বুঝি না। মৃত্যুর পর আত্মা যে বেঁচে থাকে তা প্রমাণ করতে পারেন? শ্যালক হেসে বললেন, আমি কিছুই প্রমাণ করতে পারি না। প্রেতজনী সম্বন্ধে বড়দা খবর রাখে, ওকে জিজ্ঞেস করো। আমি বললুম, দেখুন প্রমথবাবু, যে লোক জেগে ঘুমোয় তাকে জাগানো যায় না। আপনিও যদি বিশ্বাস করবেন না বলে বদ্ধপরিকর হয়ে থাকেন, তাহলে আপনাকে বিশ্বাস করানো কারোর সাধ্য নয়। তবে এইটুকু বলতে পারি, অনেক বৈজ্ঞানিক বুদ্ধিসম্পন্ন প্রতিভাবান লোক প্রেতজনিতে বিশ্বাস করেছেন, যথা উইলিয়াম ক্রুকস, অলিভার লজ, কোনান ডয়েল। প্রমথ মুখ শক্ত করে বলল, আমি বিশ্বাস করি না। যদি প্রমাণ করতে পারেন প্রমাণ করুন, নইলে কেবল কতগুলো বিলিতি নাম আউড়ে আমাকে কাবু করতে পারবেন না। একটু রাগ হলো। বললুম, বেশ, বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে, কিন্তু চেষ্টা করে দেখতে দোষ কি? মিসেস দাস, আসুন প্ল্যানচেট করা যাক। তিনি একটু শঙ্কিত হয়ে বললেন, প্ল্যানচেট? ভূত নামাবেন? বললুম, প্রমথবাবুর অবিশ্বাস ভাঙবার তো আর কোনো উপায় দেখছি না। তবে আপনার যদি ভয় করে তাহলে কাজ নেই। তিনি বললেন, না, ভয় করবে না। চকিতে একবার প্রমথর দিকে তাকিয়ে বললেন, বেশ তো, করুন না। আর কিছু না হোক, সময় তো কাটবে। কি চাই বলুন? বললুম, বেশি কিছু নয়, শুধু একটা তেপায়া টেবিল হলেই চলবে। ছোট একটা তেপায়া টেবিল ঘরেই ছিল। আমি তখন দু চার কথায় প্ল্যানচেটের প্রক্রিয়া বুঝিয়ে দিলুম। তারপর আলোটা কমিয়ে দিয়ে চারজনে টেবিল ঘিরে বসা গেল। শ্যালক প্রশ্ন করলেন, কাকে ডাকা হবে? আমি বললুম, যাকে ইচ্ছে ডাকা যেতে পারে, তবে এমন লোক হওয়া চাই যাকে আমরা সবাই চিনি, অন্তত যার চেহারা আমাদের সকলের জানা আছে। আমরা যেখানে বসেছিলাম তার অল্প দূরেই মিস্টার দাসের ছবি দেওয়ালে টাঙানো ছিল। প্রমথ বসেছিল ছবির দিকে পিঠ করে, আর মিসেস দাস ছিলেন তার সম্মুখে। মিসেস দাস ছবির পানে চোখ তুললেন, সঙ্গে সঙ্গে আমাদের চোখও সেই দিকে ফিরল। অল্প আলোতে ছবিটা সমস্ত দেখা যাচ্ছে না, কেবল মুখখানা স্পষ্ট হয়ে আছে। মিসেস দাস ছবি থেকে চোখ নামিয়ে আমার পানে চাইলেন। তার চোখের প্রশ্ন বুঝে আমি বললুম, হ্যাঁ, ওকেই ডাকা যাক। আমি যদি ওকে দেখিনি, তবু ছবিতেই কাজ চলবে। সকলে চোখ বুজে মনে মনে ওর কথা ভাবুন। আঙুলে আঙুল ঠেকিয়ে টেবিলের উপর হাত রাখা হলো। তারপর আমরা চোখ বুজে মিস্টার দাসের ধ্যান শুরু করে দিলাম।
প্ল্যানচেটের টেবিলে যখন প্রেতজনির আবির্ভাব হয় তখন টেবিলটা নড়তে থাকে, মনে হয় টেবিলের মরা কাঠে প্রাণ সঞ্চার হয়েছে, তার ভেতর দিয়ে একটা স্পন্দন বইতে থাকে। আমরা প্রায় 10 মিনিট বসে রইলুম, কিন্তু টেবিল নড়ল না, তার মধ্যে জীবন সঞ্চার হলো না। তখন চোখ খুলে আর সকলের পানে তাকালুম। প্রমথকে দেখেই বুঝলুম প্রেতের আবির্ভাব হয়েছে, টেবিলের ওপর নয়, মানুষের ওপর। এমন মাঝে মাঝে হয়। তার মুখটা বুকের ওপর ঝুলে পড়েছে, ঠোঁট দুটো নড়ছে, মুখের চেহারা কেমন যেন বদলে গেছে। প্রেতের উদ্দেশ্যে প্রশ্ন করলুম, কেউ এসেছেন কি? প্রমথ আস্তে আস্তে মুখ তুলল, তারপর টকটকে রাঙা চোখ খুলে মিসেস দাসের দিকে একদৃষ্টে চেয়ে রইল। আমি হাত বাড়িয়ে আলোটা উজ্জ্বল করে দিলুম। এতক্ষণে প্রমথর মুখ ভালো করে দেখা গেল। তার মুখ দেখে আমি ভয় পেয়ে গেলুম। কঠিন হিংস্র মুখ, ক্রূর চোখ দুটো জলজল করছে। চোখের দৃষ্টি প্রমথর দৃষ্টি নয়, যেন তার চোখের ভিতর দিয়ে অন্য একজন উঁকি মারছে। মিসেস দাস সম্মোহিতের মতো তার পানে চেয়েছিলেন। হঠাৎ প্রমথ উগ্রকণ্ঠে বলে উঠল, সাবিত্রী। তার গলার আওয়াজ পর্যন্ত বদলে গেছে। মিসেস দাসের চোখ বিস্ফারিত হয়ে গেল, তার ঠোঁট দুটো খুলে গেল। তিনি চিৎকার করে উঠলেন, হ্যাঁ, তুমি তুমি এই বলে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। তারপর যা কাণ্ড বাঁধল তা বর্ণনা করা যায় না। প্রমথ লাফিয়ে উঠে দাঁড়ালো, তার মুখ দিয়ে ফেনা বেরুচ্ছে। আমি তাকে ধরতে গেলুম, কিন্তু আমার সাধ্য কি তাকে ধরে রাখি? তার গায়ে অসুরের শক্তি। আমাকে এক ছটকায় দূরে সরিয়ে দিয়ে সে সাবিত্রীর অজ্ঞান দেহটার ওপর ঝাঁপিয়ে পড়ল। তাকে দু হাতে ঝাঁকানি দিতে দিতে গজরাতে লাগলো, তুমি আবার বিয়ে করতে চাও? দেব না, দেব না, তুমি আমার। ভেবে দেখো, প্রমথর মুখ দিয়ে এই কথাগুলো বেরুচ্ছে, কিন্তু আমাদের তখন ভাববার সময় নেই। আমি আর শ্যালক দুজনে মিলে টেনে প্রমথকে আলাদা করলুম। ইতিমধ্যে পাহাড়ি চাকরানি দুটো চেঁচামেচি শুনে এসে পড়েছিল। তারা সাবিত্রীকে তুলে নিয়ে কৌচের ওপর শুইয়ে দিল। আমরা প্রমথকে টেনে নিয়ে চললুম স্নান ঘরের দিকে। সেখানে তাকে মেঝে ফেলে মাথায় বালতি বালতি জল ঢালতে লাগলুম, আর চিৎকার করে বলতে লাগলুম, আপনি চলে যান, আপনি চলে যান। না, যাব না, সাবিত্রীকে বিয়ে করতে দেব না। দাঁত ঘষে ঘষে প্রমথ বলতে লাগলো। আমরা জল ঢালতে লাগলুম। ক্রমে তার গলার আওয়াজ জড়িয়ে এলো, হাত পা ছোঁড়াও বন্ধ হলো। আধ ঘন্টা পরে দুজনে মিলে তাকে চ্যাংদোলা করে নিয়ে গিয়ে একটা বিছানায় শুইয়ে দিল। তখন তার গায়ে আর শক্তি নেই, তবু বিজবিজ করে বকছে, দেব না, দেব না। শ্যালককে তার কাছে বসিয়ে ড্রয়িং রুমে গেলুম। দেখি মিসেস দাসের জ্ঞান হয়েছে। আমাকে দেখে তিনি ভয়ার্ত কণ্ঠে কেঁদে উঠলেন, এ কী হলো বরদাবাবু, এ কী হলো? মেয়েদের মনের অন্তরতম কথা যখন প্রকাশ হয়ে পড়ে, তখন তাদের লজ্জা আর ভয়ের অন্ত থাকে না। কান্নাই তখন তাদের একমাত্র আবরণ। আমি মিসেস দাসের পাশে বসে তাকে যথাসাধ্য ঠান্ডা করবার চেষ্টা করলুম। তারপর চাকরানীদের বললুম, এক পেয়ালা কড়া চা শিগগির তৈরি করে নিয়ে এসো। সেদিন সূর্যোদয় দেখা মাথায় উঠল। দুটি ঘরে দুটি রোগীর পরিচর্যা করতেই বেলা 7টা বেজে গেল। যা হোক, মিসেস দাস তো সামলে উঠলেন, কিন্তু প্রমথ সেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। কিছুতেই তার ঘুম ভাঙে না। জোর করে ঘুম ভাঙাতেও সাহস হলো না, আবার হয়তো বিদঘুটে কাণ্ড আরম্ভ করে দেবে। এদিকে বেলা বেড়ে যাচ্ছে, আমাদের আজ ফিরে যেতেই হবে, নইলে অনেক হাঙ্গামা। বেলা 1টা পর্যন্ত যখন ঘুম ভাঙল না, তখন আমরা উদ্বিগ্ন হয়ে উঠলাম। ভাগ্যক্রমে এক বৃদ্ধ ডাক্তার হরজটায় বাস করেন, তাকে ডাকা হলো। তিনি পরীক্ষা করে বললেন, বুকে একটু ঠান্ডা বসেছে, বিশেষ কিছু নয়, কিন্তু আজ এর বিছানা থেকে ওঠা চলবে না। আমরা কাতর চোখে মিসেস দাসের পানে চাইলাম। তিনি এতক্ষণে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন। বললেন, প্রমথবাবু আজ এখানেই থাকুন, আপনারা যদি নিতান্তই না থাকতে পারেন। শ্যালক অত্যন্ত অপ্রস্তুত হয়ে বললেন, দেখুন, যাওয়া খুবই দরকার, কিন্তু আমরা না থাকলে আপনার যদি কোনো লজ্জার কারণ হয়। মিসেস দাস বললেন, সেজন্য ভাববেন না। বৃদ্ধ ডাক্তার আমাদের কথা শুনছিলেন। তিনি বলে উঠলেন, ভাবনার কি আছে, আমি তো কাছেই থাকি, আমি না হয় রাত্রে এসে সাবিত্রী মার বাড়িতে থাকব, দরকার হলে আমার স্ত্রী এসে থাকতে পারেন, আপনারা ফিরে যান। বৃদ্ধ ডাক্তারটি মরমী লোক,
অযথা প্রশ্ন করেন না। আমরা অনেকটা নিশ্চিন্ত হয়ে বেরিয়ে পড়লুম। প্রমথ সম্বন্ধে চিন্তার কারণ নেই, ঘুম ভাঙলে সে সহজ মানুষ হয়ে পড়বে। বেরুবার সময় মিসেস দাস আমাদের একটু আড়ালে বললেন, কাল রাত্রির ঘটনা নিয়ে কোনো আলোচনা না হলেই ভালো হয়। আমরা আশ্বাস দিলুম, আপনি নিশ্চিন্ত থাকুন। তারপর হরজটা থেকে নেমে এলুম। পরদিন সন্ধ্যের সময় খবর পেলুম প্রমথ ফিরে এসেছে, কিন্তু সে আমাদের সঙ্গে দেখা করতে এলো না। এদিকে আমার সময় ফুরিয়ে এসেছে, 2-1 দিনের মধ্যে বেরোতে হবে। ভাবলুম যাই, আমিই প্রমথর সঙ্গে দেখা করে আসি। এইসব ব্যাপারের পর তার হয়তো আসতে সংকোচ হচ্ছে। পরদিন সকালবেলা বেরিয়ে ফেরার পথে তার বাসায় গেলুম। সদর দরজা বন্ধ, কড়া নাড়তেই প্রমথ এসে দোর খুলে দাঁড়ালো। তার চেহারায় কি একটা সূক্ষ্ম পরিবর্তন হয়েছে। সে কটমট করে কিছুক্ষণ আমার পানে চেয়ে রইল, তারপর দড়াম করে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিলে। প্রমথর সঙ্গে এই আমার শেষ দেখা। তারপর দিনই পাহাড় থেকে নেমে এলুম। এই পর্যন্ত বলিয়া বরদা থামিল। ইতিমধ্যে চাঁদ অনেকখানি উপরে উঠিয়াছে। ভাঙের নেশার জন্যই হোক বা বরদার গল্প শুনিয়াই হোক, বাতাস বেশ ঠান্ডা লাগিতেছে। পৃথ্বী প্রশ্ন করিল, তোমার গল্প এইখানেই শেষ না আর কিছু আছে? বরদা একটা সিগারেট ধরাইয়া বলিল, আর একটু আছে। মাসখানেক পরে শ্যালকের কাছ থেকে একটা চিঠি পেলুম। তিনি এক আশ্চর্য খবর দিয়েছেন। সাবিত্রীর সঙ্গে প্রমথর সিভিল ম্যারেজ হয়ে গিয়েছে। আমার ধারণা হয়েছিল যে ব্যাপার ঘটেছে তারপর তাদের বিয়ে অসম্ভব। প্রমথ যে শেষকালে আমার সঙ্গে অমন রূঢ় ব্যবহার করেছিল সেটাও আমি তার ব্যর্থতার প্রতিক্রিয়া মনে করেছিলাম, কিন্তু দেখলুম আমার হিসেব আগাগোড়াই ভুল। শ্যালক আরেকটি খবর দিয়েছেন, সেটি আরও অদ্ভুত। এই অল্প সময়ের মধ্যে প্রমথর চেহারা নাকি অনেকখানি বদলে গেছে। সকলেই বলছে তার চেহারা ক্রমশ গতাসু মিস্টার দাসের মতো হয়ে দাঁড়াচ্ছে। এমনকি তার চিবুকের মাঝখানে একটা খাঁজ দেখা দিয়েছে। সিগারেটে একটা লম্বা টান দিয়া বরদা বলিল, এতক্ষণ আমি সরলভাবে ঘটনাটি বলে গেছি, নিজের টিকা টিপ্পনি কিছু দেইনি। এখন তোমরাই এর টিকা টিপ্পনি করো। এটা কি? মিস্টার দাসের প্রেতাত্মা কি প্রমথকে তার দেহ থেকে উৎখাত করে নিজে কায়েমি হয়ে বসেছেন এবং নিজের বিধবাকে আবার বিয়ে করেছেন? কিংবা আর কি হতে পারে? আমরা কেহই উত্তর দিলাম না। বরদা তখন কতকটা নিজ মনেই বলিল, যদি তাই হয় তাহলে প্রমথর আত্মাটার কি হলো? কোথায় গেল সে? অকস্মাৎ আকাশে একটা দীর্ঘ আর্ত কর্কশ চিৎকার ধ্বনি হইল। আমরা চমকিয়া উঠতে চাহিলাম। দেখিলাম বাদুড়ের মতো একটা পাখি চাঁদের উপর দিয়া উড়িয়া যাইতেছে। কালো ত্রিকোণ পাখা মেলিয়া পাখিটা ক্রমে দূরে চলিয়া গেল। কণ্টকিত দেহে আমরা চাহিয়া রহিলাম। শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি অলৌকিক গল্প, দেহান্তর। ছোট্ট করে একটু প্ল্যানচেটের ঘটনাও রয়েছে এবং একটা অলৌকিকতা দিয়ে শেষ হয়েছে, যে অলৌকিকতা সত্যি সত্যি মাঝে মাঝে আমাদের নাড়া দিয়ে যায় বই কি, যার কোনো সঠিক ব্যাখ্যা সবসময় মেলে না। কেমন লাগলো আপনাদের জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেখানে নানা রকম গল্প শুনতে পারবেন, আবৃত্তি শুনতে পারবেন, শ্রুতি নাটক শুনতে পারবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার।